আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে ইরানের অর্জনগুলো মূলত সম্পূর্ণ নিউক্লিয়ার ফুয়েল সাইকেল বা পরমাণু প্রযুক্তির এ টু জেড যত ধরনের প্রযুক্তি রয়েছে সকল কিছুই তারা পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বা আয়ত্ত করতে সক্ষম হয়েছে এবং এটি তারা করতে পেরেছে আন্তর্জাতিক কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও। বর্তমান পৃথিবীর হাতে গোনা মাত্র কয়েকটি দেশই ইউরেনিয়াম এনরিচমেন্ট বা ইউরেনিয়াম পরিশোধনের জন্য যে সেন্ট্রিফিউজ প্রযুক্তি রয়েছে সেই সেন্ট্রিফিউজগুলো তৈরি করতে পারে, তার মধ্যে ইরান অন্যতম একটি দেশ। দেখুন, প্রথম দিকে পুরনো প্রযুক্তির উপর নির্ভর করলেও বর্তমানে ইরান সম্পূর্ণ নিজস্ব গবেষণায় অত্যন্ত উন্নত অ্যারোডাইনামিক ডিজাইনের IR-6 এবং IR-9 মতো উন্নত সেন্ট্রিফিউজ তৈরি করেছে। প্রাকৃতিকভাবে পাওয়া ইউরেনিয়াম গ্যাসকে UF6 রূপান্তর করে এই সেন্ট্রিফিউজগুলোর মাধ্যমে তারা 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা দেখিয়েছে। দেখুন, ইরানের আরাক প্লান্টে চুল্লির মডিউটর হিসাবে ভারী পানি বা হেভি ওয়াটার উৎপাদন এবং সমৃদ্ধ ইউরেনিয়ামকে জিরকোনিয়াম অ্যালয় টিউবে আবদ্ধ করে যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের যে ফুয়েল রড রয়েছে তা তারা অন্যতম প্রযুক্তিগত চ্যালেঞ্জ থাকার পরও তা অর্জন করেছে, যেটা বর্তমান পৃথিবীতে একটি বিরল সক্ষমতা। দেখুন, সাধারণ কোনো দেশের পক্ষে এই প্রযুক্তিগুলো অর্জন করা আক্ষরিক অর্থেই এক হিমালয় সম চ্যালেঞ্জ, কারণ এর জন্য মেকানিক্যাল, কেমিক্যাল এবং ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং এর যে চরম উৎকর্ষের প্রয়োজন। একটি গ্যাস সেন্ট্রিফিউজকে ইউরেনিয়াম আইসোটোপ আলাদা করার জন্য প্রতি মিনিটে হাজার হাজার বার শব্দের থেকেও দ্রুত গতিতে ঘুরতে হয়। এর প্রচণ্ড কেন্দ্রাতিক বল সহ্য করার জন্য সাধারণ লোহা বা ইস্পাত সম্পূর্ণভাবে অকার্যকর। এর জন্য প্রয়োজন অত্যন্ত উচ্চ শক্তির যে মার্জিং স্টিল রয়েছে বা কার্বন ফাইবার কম্পোজিট রয়েছে সেগুলো। এই রোবটগুলোর অত্যন্ত সামান্যতম ব্যালেন্সের অভাব, মাইক্রোক্রাফটশিপ ত্রুটি থাকলে পুরো মেকানিক্যাল সিস্টেমটির মধ্যে মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যেতে পারে, যা সাধারণ প্রযুক্তি দিয়ে নিখুঁতভাবে তৈরি করা যায় না। এছাড়াও পুরো প্রক্রিয়ার রাসায়নিক জটিলতা এবং আন্তর্জাতিক ভূরাজনীতি এটিকে আরও জটিল করে তোলে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহারকৃত যে ইউরেনিয়াম হেক্সোফ্লোরাইড বা UF6 যে গ্যাস অত্যন্ত বিষাক্ত এবং ক্ষয়কারী। এই গ্যাসের সংস্পর্শে এসে পাইপলাইন বা বাল্ব যাতে ক্ষয়ে না যায় এজন্য পুরো সিস্টেমটিকে নিকেল বা অ্যালুমিনিয়াম অ্যালয়ের মতো বিশেষ উপাদানে তৈরি করতে হয়। এর বাইরে আন্তর্জাতিক বাজারে কঠোর নজরদারি ও নিষেধাজ্ঞার কারণে সাধারণ দেশগুলো এই ধরনের হাইটেক প্রযুক্তি বা কাঁচামাল কিনতেই পারে না। ইরানকে বাধ্য হয়ে এই যন্ত্রাংশ রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করতে হয়েছে, যেটি সহজ কথা নয়। ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অত্যন্ত ক্রিটিক্যাল এই প্রযুক্তি শুধু আয়ত্তই করেনি, এর জন্য দশকের পর দশক নিষেধাজ্ঞাও তাদের বইতে হয়েছে। অর্থনৈতিক চরম দুর্দশা তাদের পরিলক্ষিত করতে হয়েছে। একের পর এক তাদের বিজ্ঞানীদের উপর হামলা হয়েছে, বিজ্ঞানীরা নিহত হয়েছেন, তারপরও কিন্তু তারা পিছপা হয়নি। এমনকি সাইবার হামলাও করা হয়েছিল, বোমা হামলাও করা হয়েছিল, তারপরও অক্ষত রয়ে গেছে মাটির নিচে তাদের এই প্রযুক্তিগত সম্ভার। ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো দর কষাকষিতে ইরানের এই বড় অর্জন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তির পুরো সার্কেল অর্জন রাতারাতি ইরান ছেড়ে দেবে, এটা ভাবাটা কিন্তু স্বাভাবিক বিষয় নয়। দেখুন, যুক্তরাষ্ট্র যখন যে কোনো আলোচনার মূল এজেন্ডা রাখছে ইরানের পরমাণু প্রযুক্তির এই সক্ষমতাকে বন্ধ করা বা একেবারে শেষ করে দেওয়ার প্রচেষ্টায়, ঠিক তখন ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনা এখনই শুরু হচ্ছে না এবং তারা এখনই পরমাণু ইস্যুকে কেন্দ্র করে কোনো আলোচনায় বসতে রাজি নয়। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে চলমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে পরমাণু চুক্তি বা নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে এই মুহূর্তে কোনো ধরনের আলোচনায় বসতে তারা রাজি নয়। ইরানি সংসদের স্পিকার এবং ইরানের যে মুখপাত্র রয়েছেন পরমাণু ইস্যুকে কেন্দ্র করে, জনাব বাঘাই, তিনি তার বক্তব্যে বলেন, আমরা এই পর্যায়ে পারমাণবিক ইস্যুটির বিশদ বিবরণ নিয়ে কোনো আলোচনা করব না। আমরা 30 দিন নাকি 60 দিন পর পরমাণু ইস্যুতে প্রবেশ করব তা পরবর্তী বিবেচনার বিষয়। ইরান তাদের পরিষ্কার স্ট্যান্ডে এমনটা দাবি করছে
যে বর্তমানে তাদের প্রধান লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যের যে আঞ্চলিক যুদ্ধক্ষেত্রগুলো রয়েছে, ফ্রন্টগুলো রয়েছে, সেগুলোর যুদ্ধ শেষ করা। এই ক্ষেত্রে শুধুমাত্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করলেই হবে না, লেবাননের ভেতরও যুদ্ধবিরতি করতে হবে। যেখানে লেবাননের বিরুদ্ধে বর্তমানে শক্তিশালী হামলা করছে ইসরায়েল, সেখানেও কিন্তু যুদ্ধবিরতির চুক্তির অধীনে আঞ্চলিকভাবে সকল যুদ্ধ শেষ করতে হবে। লেবাননকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে ইরান। ইরান ধারণা করছে যে তার এই শর্তের মধ্যে যদি লেবানন বা অন্যান্য স্থানের যুদ্ধ যেগুলো রয়েছে সেগুলো যদি শেষ করার শর্ত না জুড়ে দেওয়া হয়, তাহলে সেখানে যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা কম। তার জন্য কিন্তু ইরান শুধু নিজের যুদ্ধ নয়, এর সঙ্গে সঙ্গে আঞ্চলিক তার যে মিত্রগুলো রয়েছে তাদেরকেও যুক্ত করে দিয়েছে, যেটি যুক্তরাষ্ট্রের যে কোনো সমাধানের চিন্তার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এখানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দাবি করছে ইরানের এই প্রস্তাব মেনে নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে। এবং মধ্যপ্রাচ্যের নেতারা অনেকেই কিন্তু অনুরোধ করেন, আর ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে সেই অনুরোধ রাখেনও। কিছুদিন পূর্বে হামলা করতে চেয়েছিল, মধ্যপ্রাচ্যের নেতাদের অনুরোধের কারণে নাকি হামলা থেকে তারা পিছু উঠে এসেছে। এখন এই চুক্তিতে সমঝোতা করতে চায় না যুক্তরাষ্ট্র, তবে এই মধ্যপ্রাচ্যের নেতাদের অনুরোধের কারণে হয়তো ডোনাল্ড ট্রাম্প করতে পারেন, এমনটাই কিন্তু বলছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। দেখার বিষয় আসলে কি হয়। দেখুন, মধ্যপ্রাচ্যে বর্তমানে মুসলিম বিশ্বের অন্যতম বৃহত্তম যেই ধর্মীয় জমায়েত রয়েছে পবিত্র হজের কারণে সেটা হয়েছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ সৌদি আরবে বর্তমানে অবস্থান করবেন। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। যদি এমতো অবস্থায় যে কোনো ধরনের সামরিক সংঘাতে যুদ্ধ শুরু হয়, তাহলে মধ্যপ্রাচ্যের যে বাণিজ্যিক ফ্লাইটগুলো রয়েছে সেগুলো পরিচালনা করা যাবে না। পবিত্র হজ মুসলিমদের জন্য একটি অন্যতম বড় ফরজ ইবাদত, এবং যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই তারা কিন্তু সেটা পালন করার চেষ্টা করে থাকেন। তবে এখানে আরেকটা জিনিস উল্লেখ্য, যে এই বিপুল পরিমাণের যেই জনসমাগম হজের জন্য সৌদি আরবে হয়, এটি কিন্তু তাদের অর্থনীতিতেও একটা বড় প্রভাব ফেলে। যেমন শুধুমাত্র হজের মৌসুম থেকে, বড় হজের মৌসুম থেকেই সৌদি আরব তার ইকোনমিতে অন্তত 10 থেকে 15 বিলিয়ন ডলার আয় করে। সুতরাং এটি তাদের অর্থনীতির জন্য একটি স্পর্শকাতর সময়, যার জন্য কিন্তু এই পরিস্থিতিতে কোনো ধরনের হামলা ইরানের বিরুদ্ধে হওয়ার বিষয়টা খুবই একেবারে কম। হজের পর যখন এই কার্যক্রম অনেকটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু বড় ধরনের যে কোনো সামরিক পদক্ষেপ হলেও হতে পারে। এখন আপাতত হওয়ার বিষয়গুলো নিয়ে অনেকটাই কিন্তু সম্ভাবনা কম। হজের পর যে কোনো বড় পদক্ষেপ হলেও হতে পারে। সুতরাং এখানে সৌদি আরব বা উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করার বিষয়টা অনেকটাই কিন্তু সামঞ্জস্যপূর্ণ। দেখুন, একদিকে চলছে দর কষাকষি, আর একদিকে চলছে পূর্ণ প্রস্তুতি। এখন বিষয়গুলো হলো যে দুই পক্ষই তাদের যে চাওয়া পাওয়া রয়েছে সেখান থেকে কোনো ছাড় দিতে চান না। আর যদি কেউ কোনো সমঝোতায় ছাড় না দেয়, তাহলে সেই সমঝোতা চূড়ান্তভাবে কখনোই স্বাক্ষরিত হয় না। সুতরাং দেখার বিষয়ে এই দর কষাকষিতে সমঝোতা করার জন্য এখন কে ছাড় দেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।